সবসময় ফ্যামিলি ট্রিপের জন্য হোটেল বুক করেছি, তো আমাকে তো রুলস রেগুলেশন ফলো করতে হয়নি। যখন তুমি বুকিং করবে না তখন ওটা বড় করে লেখা থাকে না। আজ 1 মে 2026 ছুটির দিনে সকাল সকাল আমি বাসে করে রওনা হচ্ছি দীঘার উদ্দেশ্যে। দেখব জগন্নাথ মন্দির। আমি সুদেশনা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি চলে এসেছি জগন্নাথ মন্দির দর্শনের জন্য। মন্দির চত্বরে ঢুকে প্রথমেই হাত পা ভালো করে ধুয়ে নিলাম, তারপর সঙ্গে ছোট্ট একটা জলের বোতল নিয়ে ঢুকে পড়লাম প্রচণ্ড গরমের মধ্যে কাঠফাটা রোদ্দুরে জগন্নাথ মন্দির দর্শন করতে। কিন্তু আমি মনে করেই গিয়েছিলাম যে এই সময়টাই মন্দিরে ঢুকবো, কারণ এই সময় মন্দির চত্বর বেশ ফাঁকা থাকে। এখন বাজে প্রায় ওই 4টে সাড়ে 4টে মতন, আর আমার মন্দির দর্শন হয়ে এসেছে। আমি কলকাতার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা চলে এসেছিলাম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। ওখানে নেমে ওখান থেকে একটা অটো ধরে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে চলে আসি জগন্নাথ মন্দির দেখব বলে। এখানে 6 নম্বর গেট দিয়ে আমি ঢুকেছি, কারণ এই গেটটাতেই সব থেকে কম দাঁড়াতে হয়। বাকি 2-3 নম্বর গেট দিয়েও ঢোকা যেত, কিন্তু ওখানে অনেকটা লাইন দিতে হয়। যদিও এই সময় অতটা লাইন ছিল না। যারা ভিড় এড়াতে চাও এই দুপুরে গরমের মধ্যেও, তারা এই মোটামুটি বিকেল 4টের সময় চলে আসবে, তাহলে ফাঁকায় ফাঁকায় আমার মতোই মন্দির দর্শন করতে পারবে। এটা আমার সোলো ট্রিপ ছিল। সকালবেলা উঠেই স্নান টান সেরে আমি চলে এসেছিলাম মন্দির দর্শনের জন্য, কারণ আমি বুঝতেই পেরেছিলাম আমি যে টাইমের বাসটা ধরছি সেই সময় বাস ধরলে বিকেল মোটামুটি 3টের আগে আমি দীঘা পৌঁছবো না। কিন্তু আমি বিকেলের টাইমটাতেই মন্দির দর্শন করতে চেয়েছিলাম, সেই জন্যই সকালবেলা বাড়ি থেকেই আমি স্নান করেই বেরিয়েছি। হেঁটে হেঁটে এসে এবার একটু ক্লান্ত হয়ে গিয়েছি, তাই এখানটা একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি। বিশাল বড় মন্দির চত্বর। আমি এখন ওয়েট করছি লাইটটা জ্বলার জন্য। জগন্নাথ দর্শনের জন্য পুরী যেতে হয়, কিন্তু বাড়ির এত কাছে দীঘার জগন্নাথ মন্দির দর্শনের ইচ্ছা তো ছিলই, তো সেটাই যে আজকে আসতে পেরেছি, খুবই ভালো লাগছে। গলার অবস্থা খুবই খারাপ, কিন্তু এখানে বসে থাকতে এতটাই ভালো লাগছে, এত সুন্দর ওয়েদারটা হয়ে গিয়েছে না। আমি এসেছি 1 ঘন্টা হয়ে গেল, আমার পুরো মন্দিরটা মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে। তা পুরোটা হয়নি, ওই দিকটা হয়েছে, এই দিকটা এখন হেঁটে যাচ্ছি। সামনেটা গিয়ে একটু বসবো। সন্ধ্যাবেলার ভাইবটা দেখার জন্যই আমার এই সময়টা আসা। মেন মন্দিরের বাঁ দিক দিয়ে এই যে মানুষজন ঢুকছে, এখান দিয়ে গিয়েই জগন্নাথের দর্শন তোমরা করতে পারবে। সন্ধ্যার পরই মোটামুটি 6:30 বাজতেই প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল পুরো মন্দির চত্বরেই। রথ রাখা রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পুরো মন্দির চত্বরটা দেখো, প্রচণ্ড মানুষের জমায়েত হয়ে উঠেছে। যেই না সূর্য ডুবে গেছে আর সন্ধ্যা নেমে গিয়েছে, কারণ মন্দিরের এই সন্ধ্যার ভাইবটাই খুবই সুন্দর লাগে। চারিদিকে এত আলো আর খোলা আকাশের তলায় এত সুন্দর মন্দির চত্বর। এখানে এলে না তোমাদের সন্ধ্যার টাইমটা শুধু বসে থাকতেই ইচ্ছা করবে মন্দির চত্বরে, এখান থেকে উঠতেই ইচ্ছা করবে না। আমারও একদমই বেরোতে এখান থেকে ইচ্ছা করছিল না, কিন্তু আমার হাতে সময় খুবই কম, সেই জন্যই আমি এখান থেকে বেরিয়ে যাব এখনই। আর কেন সময় কম, কী বৃত্তান্ত, সেই গল্পটা আমি তোমাদের বলছি একটু পরে। আর সোলো ট্রিপ করতে গিয়ে কী সমস্যা আমার হয়েছিল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রসাদের লাইন, ভিতরেও এক জায়গায় প্রসাদ দিচ্ছে, সেটা আমার খাওয়া হয়ে গেছে, তখন ফাঁকা ছিল। তো এখানে আমার লাইন এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে প্রসাদ।
তো এটা আমার ফার্স্ট সোলো ট্রিপ ছিল। প্ল্যান সেরকম কিছু ছিল না। গুড্ডুর ছুটি তো থাকেই ফার্স্ট মে ফ্রাইডে পড়েছিল, স্যাটারডে ও ছুটি নিল, সেই জন্য ভাবলাম বারবিকে ওর কাছে রেখে আমি সোলো ট্রিপ করে আসি। ব্যাস এটুকুই ভাবনা চিন্তা। সোলো ট্রিপে যাওয়ার চিন্তা অনেকদিন ধরেই ছিল, তো এখানে যেহেতু আমি সুযোগটা পেয়ে গেলাম বারবিকে ওর কাছে রেখে যাওয়ার, তো তার জন্যই আমি সোলো ট্রিপে যাওয়ার প্ল্যান করি। তো হঠাৎ করেই সকালবেলা উঠে প্ল্যান করা, আর সেই মতো হোটেল আর বাস আমি বুক করি সকাল 9টার সময়। ক্যাব ধরে বাস ধরার জন্য যখন বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি, উঠে পড়েছি, তখন দেখি আবার হোটেলটা ক্যান্সেল করে দেয়। জগন্নাথের দর্শন করবো সেই ভাবনা চিন্তা করে বাসে উঠে পড়েছি। তখন আর আমি অন্য কিছু ভাবিনি যে গিয়ে কি হবে, হোটেলটা যে ক্যান্সেল করে দিল, অন্য কোথায় উঠবো, কী করবো। আমি তাহলে ভাবছিলাম গিয়ে দেখা যাবে। বাট আমি চেষ্টা করেছি ওদের সাথে কথা বলে যাতে আমার ক্যান্সেলটা না করে, কিন্তু আমার হোটেল বুকিংটা ক্যান্সেল হয়ে যায়। আমি সেই হোটেলের পার্সনদের সাথে বেশ কয়েকবার কথা বলি, কিন্তু ওনারা বলেন ওনারা এটা ক্যান্সেলই রাখবেন, ওনারা আমাকে চেক ইন করতে দেবেন না। আর তার রিজনটা শুনে আমি খুবই অবাক হয়েছিলাম। তার রিজন হচ্ছে ওদের হোটেলে সিঙ্গেল চেক ইন অ্যালাউড নেই। তো আমি তো অনেক রকম করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওনারা কিছুতেই বুঝলেন না। বাসে যেতে যেতেই অন্য সমস্ত হোটেল বুকিং করার চেষ্টা করলাম, সব জায়গাতেই আমি রুলস তখন পড়তে শুরু করলাম। আমি তো এইভাবে কোনোদিন সোলো ট্রিপের জন্য হোটেল বুক করিনি, সবসময় ফ্যামিলি ট্রিপের জন্য হোটেল বুক করেছি, তো আমাকে অত রুলস রেগুলেশন ফলো করতে হয়নি। তো ফার্স্ট টাইম ছিল, তো আমি রুলস রেগুলেশন কিছুই চেক করিনি। আর অ্যাকচুয়ালি যখন তুমি বুকিং করবে না, তখন ওটা বড় করে লেখা থাকে না। তো কি আছে যে হোটেল বুকিং করার সময় গোআইবিবো বা এমএমটি বা অন্য যে কোনো সাইটে রুলস রেগুলেশন সবসময় চেক করবে। মানে আমি তো করি না, হয়তো যারা সোলো ট্রিপে যায় তারা হয়তো চেক করেই যায়, তো আমার এটা আইডিয়া ছিল না। তো দেখলাম সিঙ্গেল চেক ইন অ্যালাউ নেই। তো আর বাকি হোটেলগুলোতেও আমি মানে মোটামুটি সমস্ত টাইপের আমি হোটেলে চেক করেছি, মানে ওল্ড দীঘা সি বিচে বলো বা নিউ দীঘা সি বিচের কাছে বলো, সমস্ত জায়গাতেই সিঙ্গেল চেক ইন অ্যালাউ নেই। ক্যান্সেলেশনটা ওরা করার পর এমএমটির সাথে আমাকে কথা বলতে বলে, তো খুব কম সময়ের মধ্যেই ওরা টাকাটা রিফান্ড দেওয়ারও প্রসেসিং করে দেয়। বলে যে 6-7 দিন টাইম লাগবে, কিন্তু ততদিনও লাগেনি। আমি সেই ডেটে রিফান্ডটা পেয়ে গিয়েছিলাম বিকেল সন্ধ্যার মধ্যে। এনিওয়েজ, তারপর আমি তো পৌঁছে যাই, বাসে করে পৌঁছে গিয়েছিলাম মোটামুটি ওই 3-3:30 সময় আমার বাস নামিয়ে দিয়েছে। এখান থেকে 11:20 নাগাদ ছেড়েছিল, 3:30 নাগাদ বাস নামিয়ে দেয় ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। তখনও জানি না যে আমি কি করব, কোথায় থাকবো। তো আমি ভাবলাম আগে খুব প্রচণ্ড খিদে পেয়েছে, আগে লাঞ্চটা করে নিই। কোথাও তো বুকিং নিচ্ছে না, ফিরে যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ভাবলাম আগে লাঞ্চ তো করে নিই, তারপর দেখা যাবে। তো লাঞ্চ যেখানে করলাম সেখানে দেখলাম হোটেলও রয়েছে উপরে, বেশ ভালো, মানে রেস্টুরেন্টটাও বেশ সুন্দর। আর ওদের যে হোটেল উপরে আছে, মানে রেস্টুরেন্টটা সুন্দর দেখেই আমার মনে হলো যে ওদের হোটেলটাও বেটার হবে। তো আমি ওদেরকেই যখন বিল পেমেন্ট করতে যাই, তখন আমি ওখানে কথা বলতে উনি আমাকে বলেন যে কিন্তু আপনাকে তো থাকতে দেওয়া যাবে না, কারণ আপনি সিঙ্গেল। তো আমি সেই জন্য জিজ্ঞাসা করলাম, মানে আমি এটা জানতামই যে অ্যান্সারটা নেগেটিভই হবে, তো তাও আমি বলে রেখেছিলাম যে যদি কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় বা জিজ্ঞাসা করে আমি দেখলাম যে কী রুলস আছে, মানে কী কারণ, মেনলি সেটা জানার জন্য যে কেন এত স্ট্রিক্ট কেন ওরা। তো ওরা বলছে স্যার আপনি সিঙ্গেল আছেন সেই জন্য থাকতে দেওয়া যাবে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি শুধু আপনার এখানেই নাকি পুরো দীঘাতেই? বলছে হ্যাঁ পুরো দীঘাতেই, আপনি যেখানেই যান আপনাকে থাকতে দেবে না সিঙ্গেল চেক-ইন, 2 জন হলে থাকতে দেওয়া যেত। তো তখন আমি বললাম যে তাহলে রাত্রিরে ফিরে যাওয়ার বাস কি এখান থেকে পেয়ে যাবো? বললো হ্যাঁ আপনি এখান থেকে অনেক রাত্রি পর্যন্তই বাস পেয়ে যাবেন, আপনি যদি চান। তো ওনাকে আমি আগেই বলেছিলাম যে আমি মন্দির দর্শন করতে এসেছি, তো উনি বললেন আপনি মন্দির দর্শন করে এখানে চলে আসবেন। মন্দির তো 8টা-9টা পর্যন্ত খোলা থাকে, মন্দির দর্শন করার পর আপনি এখানে চলে আসবেন, 8:30-9টার বাসে উঠে যাবেন। তো আমি বললাম যে সেই বাসগুলো কি সেফ? মানে আমি সকালবেলা তো চলে গিয়েছি, কিন্তু একা জার্নি, রাত্রিবেলা বাসে একা জার্নি করবো, তো সেটা একটু ভয় লাগছিলো। তো উনি বললেন কোনো অসুবিধা নেই, সবই রিজার্ভ, আর এই বাস সব জায়গায় দাঁড়ায় না, কোনো চাপ নেই। তো আমি সেই জন্য ভাবলাম যে ঠিক আছে এসে তাহলে চলে যাবো। তার সাথে সাথে উনি আর একটা কথাও বললেন যে বললো আর যদি আপনি থাকতে চান তাহলে এখানে থানায় আপনি গিয়ে লিখিয়ে নিতে পারেন, আপনার যে সমস্ত আইডি কার্ড প্রুফ এনেছেন সেগুলো দিয়ে থানায় গিয়ে বলুন, ওরা লিখে দিলে তখন আপনি এখানে থাকতে পারবেন। আর এখানে না, তখন আপনি দীঘার সমস্ত হোটেলেই থাকতে পারবেন। তো আমি তখন ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলাম, মানে দীঘায় সিঙ্গেল চেক ইন করতে গেলে প্রথমে তোমাকে থানা থেকে লেখাতে হবে, এবং ওনাদের বক্তব্য অনুযায়ী ওরা কাউকেই দেবে না। মানে ইভেন এমন ব্যাপার নয় যে আমি সিঙ্গেল ফিমেল বলে ওরা দিচ্ছে না, সিঙ্গেল মেলকেও ওরা এন্ট্রি দেন, এবং এজেড পার্সনে যদি সিঙ্গেল থাকে ওরা এন্ট্রি দেয় না। বয়সটা কোনো ম্যাটার না, কোনো বয়সেরই কোনো জেন্ডারেরই ওরা সিঙ্গেল চেক ইন অ্যালাউ করে না, গোটা দীঘাতেই অ্যালাউ করে না।
তার জন্য থানায় গিয়ে ওটা লেখাতে হবে। তবে এটুকু বুঝলাম যে থানায় গিয়ে লেখালে ওটা ক্লিয়ারলি ওরা অ্যাকসেপ্ট করবে এবং থাকতেও দেবে। তো যাই হোক, আমি মন্দিরে বসে বসে ভাবছিলাম যে কি করব, থাকবো থানায় যাব নাকি বিকেলে বাস ধরে চলেই যাব। তো এরকম মুহূর্তে আমি ভাবছি যে বিকেলে বাস ধরে চলেই যাব, নইলে আবার মন্দিরের পর থানায় যেতে হবে। থানায় গিয়ে লেখানো যায়, কিন্তু তখন আমি ঠিক ডিসিশনে আসতে পারছিলাম না যে আমি তো মন্দির দর্শনের জন্যই এসেছি, আর একটু সমুদ্রের পাড়ে বসবো সন্ধ্যেবেলাটা, ইজিলি রাত্রির বাসে করে বাড়ি চলেই যাওয়া যায়। বাট সেখানেও আমার একটু ভয় লাগছিল, নাইট বাসে করে একা যাবো, তার থেকে তো হোটেলে থাকা বেটার, থানায় লিখিয়ে নিয়ে। তো এই ছিল চেক ইন করতে গিয়ে যে প্রবলেম হচ্ছিল সেটার বিষয় ভিডিও। এরপরে কি হয়েছে সেটা আমি বাকি অন্য ভিডিওতে শেয়ার করবো। লাইফে ফার্স্ট সোলো ট্রিপে গিয়ে জগন্নাথ দর্শন করতে গিয়ে জগন্নাথের নাম করে গেছিলাম। জগন্নাথ দর্শন তো খুব ভালো করেছি, সেটা এই ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ আর আরও দেখতে পাবে। কিন্তু আমার যে প্রবলেমগুলো হয়েছে সেটাই আমি এতে শেয়ার করলাম। সিঙ্গেল চেকিং কোনোভাবেই অ্যালাউ নয় দীঘাতে। আমি একটা মিডিয়াম বাজেটের হোটেল বুক করেছিলাম, ওটার নাম হচ্ছে কোজি ইন, ওল্ড দীঘা সি বিচের খুবই কাছে, এবং ওটাতে আমি আগে থেকেছি যখন ফ্যামিলি ট্রিপে গেছি অনেক বছর আগে, মানে আজ থেকে প্রায় 8-10 বছর আগে ওটাতে আমি থেকেছি। তখন আমি চেয়েছিলাম যে হোটেলগুলো আমরা আগে থেকেছি সেই হোটেলের মধ্যেই, মানে চেনা পরিবেশের মধ্যে থাকতে, আর কিছুই না। তো সেই জন্যই আমি এই হোটেলটা বুক করেছিলাম। তবে আমার একটা জিনিস মনে হলো, তো সিঙ্গেল চেক ইনের ক্ষেত্রে যে রুলস রেগুলেশনের আন্ডারে যে লেখাগুলো থাকে ফিমেল হিসেবে বা সিঙ্গেল পার্সন হিসেবে, আমি তো যখন রুম বুক করছি ওখানে তো কজন পার্সন সেটা মেনশনই থাকে। যখনই সিঙ্গেল দিচ্ছি তখনই ওখানে, যখন সিঙ্গেল অ্যালাউড নয় তখনই ওখান থেকে সমস্ত অ্যাপে একটা নোটিফিকেশান আসা জরুরি যে এই হোটেলটা আপনি বুক করতে চাইছেন, এটা সিঙ্গেল অ্যালাউ করে না। কারণ নোটিফিকেশানের যুগ এটা, সমস্ত অ্যাপেই বিভিন্ন রকম নোটিফিকেশান সবসময় আসতে থাকে। কোথাও তুমি কোনো ফর্ম ফিল আপ করবে, সেখানেও তোমার একটা মার্কিং আছে যে এগুলো অপশনাল, এগুলো করতেই হবে, এখানে মার্ক আসে, কোথাও ওটিপি নিচ্ছে না, কোথাও সাবমিট করছো নিচ্ছে না, এরকম নানান রকম জিনিস তো আসতেই থাকে। তো ওখানেও যখন তুমি ফিল আপ করছো, যখন তুমি ফাইনাল পেমেন্টটা করতে যাচ্ছ বা বুকিংটা করতে যাচ্ছ অ্যাপে, সে MMT হোক বা গো আইবিবো হোক, এই ওখানে কিন্তু নোটিফিকেশানটা দেওয়া দরকার যে সিঙ্গেল চেক ইন অ্যালাউ নয়, করা যাবে না। আমি পুরো বুকিং করে নিচ্ছি, পেমেন্ট প্রসেস হয়ে যাচ্ছে, আমি ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়ছি, তারপর হোটেল থেকে জানাচ্ছে, বা তারপর তারা ক্যান্সেল করছে, বা হোটেলে ওরা জানাচ্ছে ফোন করে যে এটা ক্যান্সেল করছি কারণ আমরা আপনাকে অ্যালাউ করতে পারবো না। এই প্রসেসটা আমার ঠিক লাগলো না। এটা আমার বাড়ির কাছে, আমি দীঘায় যাচ্ছিলাম, তো কারণ সেখান থেকে আমার ফেরার অপশান রয়েছে, মানে চাইলে আমি রাত্রিবেলা ফিরে আসতে পারি। তো সেই জন্য, আর জায়গাটা আমার চেনা জায়গা, সেই জন্য চাপ নেই, আমি চলে গেছি। কিন্তু এরকম যদি হতো যে অন্য কোনো জায়গা, আমি জানি না ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও এরকম প্রবলেম হয় নাকি সিঙ্গেল চেকিংয়ে, তো সেরকম কোনো জায়গা যদি হয়, কেউ ধরো বুক করে নিল কিন্তু সেখানকার হোটেলে বা সেই পার্টিকুলার সেই হোটেলটায় সিঙ্গেল চেক ইন অ্যালাউ নেই, তো তখন সেক্ষেত্রে আমার মনে হয় যখনই তুমি বুক করতে যাচ্ছ সিঙ্গেল পার্সন, মানে সিঙ্গেল নাম হিসেবে যখনই বুকটা করছো, ট্রাভেলার অপশানটা যখনই দিচ্ছ, তখনই কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া জরুরি, যাতে আমি পেমেন্ট প্রসেসটা না করি, বা যাতে আমি হোটেলটা ফাইনালি বুকটা না করি, এবং অন্য অপশান যেটা আমার কাছে কনভিনিয়েন্ট, যেটা আমার সুবিধা, সেটা আমি করে নিই। তাহলে কি হয়, এই হ্যারাসমেন্টগুলো হয় না। তোমরা যদি কেউ সোলো ট্রিপে যাও, মানে আমার মতো কেউ অ্যাজ এ বিগিনার যদি সোলো ট্রিপে যেতে চাও, তো আমি তো এটাই বলবো, সব সময় মানে অলওয়েজ চেক করে নেবে যে সিঙ্গেল চেক ইন অ্যালাউ আছে নাকি। আর যদি ওয়েবসাইটে বা অ্যাপে তোমার হোটেলের রুলস রেগুলেশনসে যদি লেখাও থাকে যে সিঙ্গেল চেক ইন অ্যালাউ আছে, তবুও আমি তো বলবো ডাবল চেক করে নেওয়া উচিত। যদি নাম্বার থাকে ফোন করে নেওয়া উচিত, কারণ তুমি জানো না যে তোমার যেতে যেতে তোমার ডেস্টিনেশনে তুমি যখন যাচ্ছ ট্রেনে করে, বাসে করে বা ফ্লাইটে করে, তুমি যেখানেই হচ্ছে তুমি যাচ্ছ তার মধ্যে তোমাকে ফোন করে ওরা কী বললো বা ক্যান্সেল করে দিল, বা তুমি ওখানে গিয়ে কী ফেস করলে সেটা তো তুমি জানো না। তো সেই জন্য আমার মনে হয় সবসময় ফোনে কথা বলে কনফার্ম করে নেওয়া উচিত। এটা কি হয়, সেফ সাইডে থাকা যায়। এই ছিল আমার ইনকমপ্লিট সোলো ট্রিপের গল্প। বাকি কি হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। আজকে আপাতত এই পর্যন্তই আমি স্টোরিটা বললাম, তো তোমরা বাকিটা দেখো। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমি সোজা চলে এলাম ওল্ড দীঘা সি বিচে। আজকে 1 মে, তার জন্য খুব ভিড়।
প্রচণ্ড ভিড়, সবাই হাঁটছে, কেউ শপিং করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, আর প্রচুর লোকজন আমার মতো সমুদ্রের পাড়ে বসে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে কত ভিড়। আর কিছু মানুষ তো এইখানে পাথরের ওপর গিয়ে বসে রয়েছে সমুদ্রের একদম কাছে, কিন্তু আমি অতটা কাছে যাইনি। আর আজকে ছিল পূর্ণিমার চাঁদের আলো এত সুন্দরভাবে সমুদ্রের জলের ওপর পড়েছে, এত সুন্দর লাগছে সমুদ্রটা। তোমাদেরকে দেখাই আমি এই দৃশ্য, আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম। আমি প্রচুর সমুদ্রে ঘুরেছি, কিন্তু পূর্ণিমার দিন আমি সমুদ্রের কাছে থাকিনি, তার জন্যই আমি দেখতে পাইনি, মিস করে গেছি। কিন্তু আজকে পূর্ণিমার চাঁদের আলো সমুদ্রের ওপর পড়ে এক মায়াবী রূপ নিয়েছে দীঘার এই সমুদ্র। আমি সাক্ষী হয়ে রইলাম এই এত সুন্দর জিনিসটার, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর খেয়ে নিলাম একটু চা। ভিড়ের মধ্যে এত লোকের গলার আওয়াজ, সেই জন্য আমি তো কানে হেডফোন লাগিয়ে অরিজিৎ সিংয়ের গান শুনতে শুনতেই পুরো সন্ধ্যেটা ওখানে এনজয় করছিলাম। তোমাদের যদি আমার এই ভিডিওটা আজকের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সাথে আমি বাকি আমার ঘোরার গল্পটা শেয়ার করব আবার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।